ফোন করে ডেকে নিয়ে হত্যা। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, বৈঠকের নেপথ্যে আলোচনা কি? জানাবো পুলিশের মধ্যে ডিবি হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি। এদিকে কোরআন অবমাননার মূল হোতা রিঙ্কু আটক। এবং সর্বশেষ জানাবো ডক্টর শফিকুর রহমান বললেন, জামায়াত নেতারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে গেছেন, মাথা নত করেননি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতাকে ফোন করে ডেকে দিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয়ক পরিষদের যুগ্ম সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইলে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, মীর আরমান হোসেনকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, বৈঠকের নেপথ্যে আলোচনা কি? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া 5ই আগস্ট সরকার পতনের পরদিন মুক্তি পান। অসুস্থতার কারণে বাসভবন ফিরোজার 4 দেয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে বর্ষিয়ান এই নেত্রীকে। এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য, সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সেজন্য সাক্ষাতে সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী বেগম সারাহনাজ কমলিকাও ছিলেন। এই বৈঠকে রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। এছাড়া বৈঠকের নেপথ্যে কি ধরনের আলোচনা সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকা রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। এছাড়া 2001 সালে জোট সরকার গঠন এবং পরবর্তী 15 বছরে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে। এ নিয়ে আগামী নির্বাচন আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফেরেননি। রাজনৈতিক মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনো রয়ে গেছে। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সালেহ আহমদ নামে একজন ইউটিউবে লিখেছেন, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান, আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে। মিজান ব্যাপারী নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই দেখা করাটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। স্যালুট দেশপ্রেমিক সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে প্রায় 40 মিনিট দীর্ঘ আলোচনায় বসেছিলেন। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সেনাপ্রধান তার রোগ মুক্তির জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি বৈঠকে খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। পুলিশের মধ্যে ডিবি হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যার অভিযোগে এখনো পর্যন্ত সাবেক ও বর্তমান মিলে 952 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনা রশিদ। সারা দেশে হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে 171টি। বেশি মামলা হওয়ার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার নামে মামলা রয়েছে 155টি। এত মামলা মাথায় নিয়ে হারুনের বিরুদ্ধে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেলেও নিজে থেকে আত্মসমর্পণ
আত্মসমর্পণ করেছেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। প্রায় 50 দিনের বেশি রিমান্ডে থাকার পর তিনি এখন কারাগারে রয়েছেন। এছাড়াও বেশি মামলা হওয়ার তালিকায় রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে 117টি, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারের নামে 125টি, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে 46টি এবং অতিরিক্ত ডিআইজি এস.এম. মেহেদী হাসানের নামে 31টি। শিক্ষার্থীদের হত্যা ও হত্যা চেষ্টার মামলায় 952 জনকে আসামি করা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 28 জন পুলিশ সদস্য। অভিযোগ রয়েছে বাকিদের অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ বা দেশের আত্মগোপনে রয়েছেন। তবে মামলার এজাহারে তাদের পলাতক দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে। কুরআন অবমাননার মূল হোতা রিঙ্কু আটক। সুনামগঞ্জের দোয়ারা বাজারে কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু মুসলিম দাঙ্গার মূল হোতা রিঙ্কু কুমার দেবকে আটক করেছে পুলিশ। দেব উপজেলা সদরের মৃত যতীন্দ্র মোহন দেবের ছেলে এবং দোয়ারা বাজার সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, গত 3রা ডিসেম্বর রাতে উপজেলা সদর ইউনিয়নের মোংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক পোস্টে কুরআন অবমাননার একটি কমেন্ট পাওয়া যায়। এরপর থেকে এলাকায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। কুরআন অবমাননার ঘটনায় আকাশ দাসকে পুলিশ আটক করলে তাৎক্ষণিক হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেয় রিঙ্কু দেব। এরপর থেকে সে পলাতক ছিল। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেছেন, দোয়ারা বাজারে হিন্দু যুবক কর্তৃক কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু মুসলিম দাঙ্গার মূল হোতা রিঙ্কু কুমার দেবকে আটক করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান বললেন, জামায়াত নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, মাথা নত করেননি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল, অন্যায়ের কাছে মাথা নত করেনি আমরা। বহু ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন কিন্তু মাথা নত করেননি। বহু রং বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কেন? কারণ আমরা আল্লাহকে ভয় করি। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবে তাদের হাত কখনো অন্যের সম্পদে যেতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমাদের ভেতরে যদি এর ব্যতিক্রম থাকে অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন। তিনি বলেন, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এত রক্ত জীবন, এত মানুষ পঙ্গু হলো, চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো, তারপরও কি আমাদের এই জাতির শিক্ষা হবে না? তাহলে এই শিক্ষা যারা নেবে না, আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। একজন চাঁদাবাজ কখনো রাজনীতিবিদ হতে পারে না। জামায়াতের আমির বলেন, যে জাতি বিভক্ত হয় তার মাথার উপরে সবাই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে। আমাদের এই জাতির মাথার উপরে 53 বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। আমাদের তরুণ সমাজ, জনগণ জেগে উঠেছে। আমরা আর চাই না কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাক। আমাদের জোরালো ঐক্য থাকুক, তাহলে ঘরে ও বাইরে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। জাতির উন্নয়নে দক্ষ ও যোগ্য সংসদ সদস্যের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিগত সংসদগুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক পাতা লিখে দিয়ে বলেছে, আব্বা আম্মা তুমি তো বলতে পারবে না কিছু, একটা পড়ে শুনিও। তিনি সংসদে দাঁড়িয়ে পড়েছেন কিন্তু এক পাতা পড়তে তার 20 মিনিট লাগছে এবং 40টা ভুল করেছে। অথচ একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা।